সরকার রাজনীতিতে দলীয় সরকার হবে, কারণ ভোটের মাধ্যমে দল জিতেছে, সরকার দলীয় হবে, এতে কোনো সন্দেহ নেই, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু প্রতিষ্ঠানগুলো দলীয় হবে না। আচ্ছা, প্রতিষ্ঠানগুলো নির্দলীয় থাকতে হবে। মনে করেন সিভিল সার্ভিস, এটা একটা ইনস্টিটিউশন। জি, তো মনে করেন পাবলিক সার্ভিস কমিশন একটা ইনস্টিটিউশন। দুদক বলেন, দুদকে তো এখন বিচারপতিকে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রদান করা হয়েছে। প্রশ্ন আছে কনস্টিটিউশনে লাভজনক পদের ব্যাখ্যা টাখ্যা নিয়ে। আগে বিএনপির আগের আমলে সুলতান সাহেব বিচারপতি ছিলেন, সেটাও প্রশ্ন ছিল। তো এই দেশে তো প্রশ্ন থাকলে সংবিধান বহির্ভূত হইলে সেগুলো টিকে না। যেমন এই যে 70 অনুচ্ছেদ নিয়ে একটা কথা উঠছিল যে যদি 70 অনুচ্ছেদটা এখন বদলাবে বলতেছে। থাকলে দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়া যায় না, যাওয়া যায় না, ঠিক আছে। এটা যদি দুইভাবে তো এটা ফেলতে পারত। একটা ছিল সংসদ যেহেতু অধিবেশনে ছিল না, তখন রাষ্ট্রপতি অর্ডিন্যান্স করে এটা ব্যালটের সিক্রেট ভোটেও করতে পারতেন, তাহলেও বাজাদের কোনো অসুবিধা হইতো না, মির্জা ফখরুলই হইতেন। কারণ দোস্ত তো দুইজন পুরনো লোক। অলি যিনি আসছেন, এই যে এখন জামাতে নিজেকে বলি দিলেন বা ওই জোটে বলি হইলেন, সে অলি তো এনাদেরই লোক। একই তো, প্রেসিডেন্ট জিয়ার ঘনিষ্ঠ মানুষ ছিলেন। প্রেসিডেন্ট জিয়াই তাকে যে সোমবারে যে মন্ত্রীদের একটা ক্লাসের মতো উনি মিটিং করতেন, দুটা মিটিং হতো, একটা হইলো ক্যাবিনেট মিটিং শুক্রবারে, আর একটা সোমবারে। এখানে শুধু মন্ত্রীরা থাকতো, গভর্নমেন্ট অফিসাররা থাকতো না। আমি ঢুকতে পারতাম পেড পেন্সিল দেওয়ার মিনিস্টার হিসেবে, হয়তো ডাকলে ঢুকতে পারতাম আর কি। তো সেই সময় তো এমপি হওয়ার আগে অলি সাহেব আসছে, এবং অলি সাহেবের তো একটা কথাও ছিল, অমিকাও ছিল যে রান্নাঘর থেকে কারে তিনি রাজনীতি শিখে নিয়ে আসছেন, এই জাতীয় বক্তব্য। তারপরে নিজেকে তিনি বলি দিলেন, এদিকে চলে আসলেন। তো সিক্রেট বোর্ড যদি হতে অর্ডিন্যান্স করেও, তাহলে ফখরুল সাহেব তাই হতেন, কোনো অসুবিধা নাই। দুই একটা বোধ হয়তো অলির দিকে যেত। আরেকটা আবার সিক্রেট ভোট হলে হয়তো অলি আহমেদকে জামাত এনসিপির যারা ভোট দিয়েছেন কেউ কেউ ফখরুল সাহেবকে ভোট দিতেন, ওইখান থেকে হয়তো অলি আহমেদ শেষ পর্যন্ত 88টা ভোট পেতেন না। এটা ভালো হইতো, সিক্রেট ভোট হইলে ব্যালটে ভালো হইতো। কিন্তু এখন পরের অধিবেশনে এটা বদলাবে, সেটা পরের ব্যাপার, 5 বছর পরের ব্যাপার। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে 5 বছর পরের ব্যাপার। কারণ ফখরুল সাহেব তো শপথ নেওয়ার আগে একটা কাজ সেরে দিচ্ছেন আনুগত্যের, সেটা হলো জোড়া কবর জিয়ারত করে আসছেন। কারণ এটা যদি না করতেন, এটা না করার কারণে বদরুদ্দোজা চৌধুরী প্রেসিডেন্ট সরে গিয়েছিলেন। বদরুদ্দোজা শুধু প্রেসিডেন্ট যায় না, বদরুদ্দোজা চৌধুরী উনি পদত্যাগ করেছেন। ফখরুল সাহেব থেকে আরে ওনাকে আউট করবে সেই কথা উঠতেছে মানুষ সম্বন্ধে। উনি তো ফখরুল সাহেবের থেকে আরো বোনাফাইড ছিলেন, কারণ প্রেসিডেন্ট জিয়া দল করার সময় জেনারেল সেক্রেটারির জন্য যেসব ক্রাইটেরিয়া বলছেন যে এটা থাকতে হবে, ওটা থাকতে, ওটা সব মিলালি দেখা যায় ওই বদরুদ্দোজায় হয়, আর কেউ হইতে পারে না। এত গুণ আর কারণ মিলে না। সেই বদরুদ্দোজাটাকে তো শেষ পর্যন্ত খালি প্রেসিডেন্ট থেকে সরে নাই, একটু কবর টবর এগুলোর আনুগত্য সবার। যে বললেন ফখরুদ্দিন সাহেব এখন বিএনপির নন, সবাই না, উনি বিএনপিরই থাকবেন। সবার হইলে তো উনি বদরুদ্দোজা হয়ে যাবেন। আবার রেল লাইনে দৌড়াইতে হবে তো, দৌড়ের আমরা তো দুইটা দৌড় জানি, একজন হলো দৌড় সালাউদ্দিন, আর একটা হলো রেল লাইনের দৌড়। তো ফখরুদ্দিন সাহেব, ফখরুল আলমগীর সাহেব ওই শপথের আগে দিয়ে টু রিমেইন ইন দ্য সেফ সাইড জোড়া জিয়ারতটা করে আসছে। তখনও তো আমি রাষ্ট্রপতি হই নাই, এটা বলতে। জোড়া জিয়ারত মানে বুঝলাম না। জোড়া কবর জিয়ারত আর কি? জোড়া কবর মানে কি? প্রেসিডেন্ট জোড়া কবর তো না, দুজনের কবর, জিয়া রহমানের কবর, খালেদা জিয়ার কবর, উনি বলছেন দুজনের কবর। না, এটা ঠিক জোড়া কবর বলা ঠিক হবে না। আগে না একজন ছিল, না না এক্সকিউজ মি, আপনি সাবেক, এখন দুজন সাবেক প্রধান, একজন প্রধানমন্ত্রী, একজন প্রেসিডেন্ট। আপনি ব্যাখ্যা দেওয়ার পরে বুঝতে পারলাম আপনি বলছেন সাবেক রাষ্ট্রপতি এবং বেগম জিয়া। আমি বলি, আপনি জোড়া কবর বলতে বোঝাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আর সাবেক প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সাহেবের কবর এবং বেগম জিয়া সাবেক একাধিকবারের প্রধানমন্ত্রীর কবর। এটাকে জোড়া কবর বলে ইঙ্গিত, এই শব্দটা বোধহয় আমি এক্সপান্স করা উচিত। আপনার মতো একজন, আমি বলি আপনার মতো একজন ঝানু সাবেক আমলা এত হালকা চালে এরকম একটা পাবলিক প্রোগ্রামে আপনি জোড়া কবর ইঙ্গিত দিয়ে কথা বলাটা কি মানানসই হলো স্যার? এভাবে কথা বলা যায়? একটা জিনিস আপনার টক শোতে আমি আরো ব্যথিত হয়েছি, আহত হয়েছি, কারণ আমি আপনার অনেক টক শো দেখেছি যেখানে আপনি খুবই গুরুত্বপূর্ণ মানে উপদেশ এবং পরামর্শমূলক, যেটাকে আমরা নসিহত বলি, এইভাবে কথা আপনি বলেন। তো যিনি উপদেশ দেন স্যার, তার কিন্তু আরেকটু
অন্যের প্রতি শ্রদ্ধা। এটা আপনার রাজনীতি টকের মধ্যে কিছুটা হিউমারও থাকে, যেমন ওনার যেটা খোঁচা বললেন, আপনি খোঁচা কেন, এটা কমপ্লিমেন্টও নিতে পারেন, না কমপ্লিমেন্টও না নিতে একটু পারেন। সমস্যা হয় কি যে আচ্ছা। যখন আপনি যখন বলেন তখন লক্ষ লক্ষ মানুষ যখন দেখে না, সবাই হয়তো হিউমার হিসেবে নাও নিতে পারে। সবাই এটাকে হিউমার হিসেবে নেবে এ কিভাবে receive সবাই এটাকে করবে সেটা সিরিয়াসলি ভিন্ন নেবে। কারণ এই মানুষের প্রতি আপনার- একটা শ্রদ্ধার প্রশ্ন, মর্যাদার প্রশ্ন আছে। Reception-এর প্রশ্ন শব্দ দুইটা ব্যবহারগুলো এইভাবে করলে গেলে এটা একটা আরেকটা প্রাসঙ্গিক দলীয়করণের যেটা আসছে। প্রসঙ্গক্রমে এটাও বলে রাখি, বদরুদ্দোজা সাহেবের পদত্যাগকে যেভাবে এক ধরনের খুবই হালকা এবং সরস কথা হিসাবে, শুধু কবর জিয়ারতের জন্য প্রেসিডেন্ট থাকতে পারেননি হিসাবে যেভাবে ব্যাখ্যা দেওয়া হয়, এটা ইতিহাসের খুবই বিকৃত ব্যাখ্যা। ব্যাপারটা এরকম না। রাষ্ট্রপতি যখন দায়িত্ব গ্রহণ করেন, রাষ্ট্রপতি যখন পদে বহাল থাকেন, তার সঙ্গে বিদ্যমান সংসদীয় দলের, সরকারি দলের খুবই গুরুত্বপূর্ণ একটা রসায়ন, একটা কেমিস্ট্রি থাকে। সেই কেমিস্ট্রির অনেক বিষয়ে কিন্তু পারস্পরিক আস্থার ব্যাপার আছে। সেই সব আস্থা নষ্ট যদি হয়, তাহলে কিন্তু আসলেই রাষ্ট্রপতির সাথে সরকারের সম্পর্কের পুনর্মূল্যায়নের সূত্র হিসেবে যে কোনো গুরুতর সিদ্ধান্ত আসতে পারে, যেটা বদরুদ্দোজা সাহেবের ক্ষেত্রে হয়েছে। এরকম একটা ঐতিহাসিক, গুরুত্বপূর্ণ, গভীরতর, তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ঘটনাকে আমরা এর প্রকৃত কনটেক্সটে বা প্রেক্ষিতে স্থাপন না করে রসিয়ে খুব হালকাভাবে শুধু কবর জিয়ারত করেননি বলে বদরুদ্দোজা সাহেবের রাষ্ট্রপতি পদ থাকেনি, আমার মনে হয় এইভাবে ওভার সিম্পলিফিকেশন করে অতি সরলীকরণ করে রাজনীতির ব্যাখ্যা দেয়। ঠিক আছে, এটা ব্যক্তি নিশ্চয়ই এটা ম্যাটার করে। এটা আমাদের বিদ্যমান যে সংবিধানে তো রাষ্ট্রপতির দুটো গুরুত্বপূর্ণ, একমাত্র প্রধানমন্ত্রীর নিয়োগ আর প্রধান বিচারপতির। কিন্তু প্রধানমন্ত্রীর নিয়োগ তো রাষ্ট্রপতির হাতে না। আমরা জানি যে তারপরেও তিনি ওটা একটা আনুষ্ঠানিকতা। আচ্ছা, তো এই না, প্রধান বিচারপতিও কি রাষ্ট্রপতি নিয়োগ দেন আপনার মনে হয়? না, এখন এটা তো আপনি কার্যত, মানে এটা কার্যত এখন এগুলো আমাদের এখানে বাস্তবে সরকারি নির্বাহীদের মতামত, তাদের চিন্তা ভাবনা জেনেই তো রাষ্ট্রপতি তিনি আসলে সিদ্ধান্তটা নেন। এটা হচ্ছে ভেতরকার বিষয়, কিন্তু অফিসিয়ালি তো এই দুটো তার এখতিয়ারের মধ্যে আছে। আরেকটা আছে যে প্রধানমন্ত্রী তিনি যখন ন্যাশনালি গুরুত্বপূর্ণ তার এই শাসন পদ্ধতি চালানোর ক্ষেত্রে টাইম টু টাইম তিনি রাষ্ট্রপতিকে তিনি ব্রিফ করেন, বিশেষ করে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ব্যাপারে, বিদেশ সফর থেকে এসে যখন এটা তিনি এটাও একটা আমাদের এখানে উল্লেখ আছে, আমাদের সংবিধানে এটা উল্লেখ আছে, এবং তিনি টাইম টু টাইম তিনি এটা তাকে ব্রিফ করবেন, তার দিক থেকে কোনো পরামর্শ থাকলে সেটাও তিনি আনঅফিশিয়ালি হয়তো তিনি নেন এগুলোর ক্ষেত্রে। কিন্তু এবার আরেকটা আছে যে দায় মুক্তির একটা বড় ব্যাপার আছে। সর্বোচ্চ শাস্তি, এটাকে বহাল রাখা, এটাকে কমানো বা এটাকে স্থগিত রাখা, এই যে জায়গাটা, এটা কিন্তু রাষ্ট্রপতির এটা একটা এখতিয়ারের মধ্যে আছে। এটাও তিনি কিন্তু নির্বাহীর প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমেই করে, তার কিন্তু পরামর্শক্রমে বিদ্যমান আমাদের সংবিধানে এখন যেটা আছে তারপরে করতে হয়। এবার যেটা গুরুত্বপূর্ণ, আমরা এবার জাতীয় ঐক্যমত্য কমিশনে 7 মাস আমরা যে আলোচনা করলাম, প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতার সাথে রাষ্ট্রপতির যে অফিস বা রাষ্ট্রপতির ক্ষমতার একটা লজিক্যাল রেশনাল কিছু ভারসাম্য তৈরি করা যায় কিনা। যেমন আমরা এবার আলোচনা করেছি যেটা যে বেশ কিছু কমিশন নিয়োগের, মানবাধিকার কমিশন বলুন, তারপরে দুদক, আমার এখানে আইন কমিশন, বাংলাদেশ ব্যাংক গভর্নর, এনার্জি রেগুলেটরি কমিশন ইত্যাকার বিষয়গুলো আমরা অধিকাংশ দল আমরা একমত হয়েছি যে এগুলো রাষ্ট্রপতির কাছে এগুলো থাকা দরকার। কিন্তু গুরুত্ব যেটা আপনি বললেন, দুদক থেকে শুরু করে নির্বাচন কমিশন তো ইতিমধ্যে একটা সংবিধান, ধরুন রাষ্ট্রপতির হাতে ক্ষমতা গেল, তো তখন একটা দ্বৈত শাসন হবে না? না, দ্বৈত শাসন না, কিন্তু বলছেন যে প্রধানমন্ত্রীর রাষ্ট্র চালাচ্ছেন প্রধানমন্ত্রী নির্বাহী বিভাগ নিয়ে, এখন রাষ্ট্রপতির হাতে আপনি 10-12টা কমিশনের নিয়োগের দায়িত্ব দিয়ে দিলেন। কমিশন মানে অলরেডি একটা প্রসেসটা করে এর আগে একটা বাছাই কমিটি হবে, বাছাই কমিটি কিছু নাম আলাপ আলোচনা করবে, রাষ্ট্রপতিকে পাঠানো হবে চূড়ান্ত পর্যায়ে। রাষ্ট্রপতি কয়েকটা নাম থেকে তিনি হয়তো নির্ধারণ করবেন। আপনি এটা, এবং রাষ্ট্রপতি যেটা হয় স্বাভাবিকভাবেই সরকার প্রধান বা সরকারের নির্বাহী বিভাগের সাথে তিনি অফিসিয়ালি আনঅফিসিয়ালি বোঝাপড়াটা আলাপ আলোচনা করে নর্মালি করেন। কিন্তু এবার আমরা বিশেষভাবে অধিকাংশ দল এই কটা বিষয় রাষ্ট্রপতির এখতিয়ারে আমরা এবার রাখতে চেয়েছি। এখন এটা ফাইনালি ধরুন এবার, আর আপনি যেটা বললেন দুদক থেকে শুরু করে, তারপরে ধরুন পিএসসি থেকে শুরু করে, এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে যেসব ব্যাপারে ধরুন বিএনপি সহ অনেকগুলো দলের নোট অফ ডিসেন্ট আছে, আমাদের এটা অপেক্ষা করতে হবে। পার্লামেন্টে যে সংবিধান সংশোধন কমিটি হয়েছে, এই কমিটি আগামী কদিনে তারা
কিভাবে বিলটা উত্থাপন করেন। জুলাই সনদ আমরা যেটা স্বাক্ষর করেছি, না, বিএনপি বলেছে সনদে যেখানে তার নোট অফ ডিসেন্ট নেই আমরা স্বাক্ষর সেগুলো তারা রাইট, তারা যেগুলো তারা নোট অফ ডিসেন্ট আছে তারা যদি পুনর্বিবেচনা না করেন তাহলে এগুলো নিয়ে বিএনপিকে কেউ কোনো চাপাচাপি করবে না। এটা আগে ঐকমত্য কমিশনে একটা আলাপ আলোচনা আমাদের হয়ে আছে। কোনো প্রশ্নে বিএনপি যদি পুনরায় যদি পর্যালোচনা জানা ঠিক আছে আমরা আগে ভাবিনি, এখন আমরা জিনিসটা এভাবে করতে চাই, সে অপশন বিএনপির জন্য আছে। এটার জন্য সেপ্টেম্বরে পার্লামেন্টের যে সেশনটা হবে, এই সেশনে পার্লামেন্ট সেশন তো 27 তারিখ শুরু হচ্ছে, রাইট, কিন্তু এই সেশনে অষ্টাদশ সংশোধনী আকারে বিএনপি ফাইনালি জুলাই সনদ অনুসারে কিভাবে তারা গোটা বিলটা উত্থাপন করেন সেটা আমাদের কিন্তু দেখবার একটা প্রশ্ন আছে। কিন্তু এটা আমি মোটামুটি কিছুটা ধারণা করতে পারি, রাষ্ট্র কমিটির এখনকার ক্ষমতার চেয়ে কিছুটা বাড়বে এবং বিএনপি অনেকগুলো প্রশ্নে নীতিগতভাবে তারাও একমত আছে। আরিফ খান, আমাদের সংবিধান 48 অনুচ্ছেদে এখন রাষ্ট্রপতির যে ক্ষমতা, একটা ক্ষমতা নিয়ে বলা হয় যে এই ক্ষমতাটা কখনোই আমাদের রাষ্ট্রপতিগণ প্র্যাকটিস করেন নাই। আর্টিকেল 48 এর সম্ভবত 5 যদি ভুল না করে থাকি, যে উনি যে কোনো বিষয়ে চাইলে প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদে পাঠাতে পারবেন। রাষ্ট্রে কোনো বিষয় ওনার যদি মনে হয় বড় একটা ক্রাইসিস কিংবা কোনো পলিটিক্যাল ম্যাটার উনি মনে করলেন মন্ত্রী পরিষদে পাঠাতে পারেন। আমরা বিগত দিনে কোনো প্রেসিডেন্টকে দেখি নাই যে উইলিংলি এরকম কিছু পাঠান। আমার প্রশ্নটা অন্য জায়গায়, যে ধরেন এর আগে আমরা যে 22 জন রাষ্ট্রপতি দেখলাম তাদের সঙ্গে মির্জা ফখরুল সাহেবের ওনার যেহেতু পলিটিক্যাল ক্যারিয়ারটা অন্য অনেকের চেয়ে উজ্জ্বল, ফলে উনি এই জায়গাগুলোয় আপনার কি মনে হয় নতুন কিছু যুক্ত করবেন কিনা, নাকি পূর্বসূরীদের লিগ্যাসি বহন করবেন? একটা উদাহরণ আছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব যখন ছিলেন, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব যখন রাষ্ট্রপতি পদে ছিলেন, তিনি একটা বিল, একটা আইন ওনার কাছে স্বাক্ষরের জন্য প্রেরণ করা হয়েছিল, জননিরাপত্তা আইন। আচ্ছা, ওনার কাছে স্বাক্ষরের জন্য প্রেরণ করা হয়েছিল, তার কিছু নিজস্ব অবজারভেশন সহ তিনি স্বাক্ষর না দিয়ে সংসদে ফেরত পাঠিয়েছিলেন। ফলে সেটা বিলের প্রশ্ন, আমি বলছি যে অন্য যে কোনো বিলের বাইরেও প্রেসিডেন্ট চাইলে তো যে কোনো বিষয়ে মন্ত্রিপরিষদকে পাঠাতে পারেন, বিবেচনার জন্য পাঠাতে পারেন, আলোচনার জন্য পাঠাতে পারেন। এই অপশনটা সংবিধানে আছে এবং এখন পর্যন্ত ব্যবহার হয়নি, কিন্তু ভবিষ্যতে ব্যবহারের পথ খোলা আছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর সাথে অন্য সম্পর্কিত প্রশ্ন আপনার কি ছিল? প্রশ্ন ছিল যে মির্জা ফখরুল সাহেব কি আসলে বিগত 22 জন রাষ্ট্রপতির যে আর দেখেছি উনি সেই লিগাসি থেকে বের হয়ে নতুন কিছু করতে পারবেন বলে আপনি মনে করেন? আচ্ছা, প্রশ্নটা একটু মানে এক ধরনের ফাদ প্রশ্ন বলা যায়, কারণ বিগত 22 জন রাষ্ট্রপতিকে একটা ব্র্যাকেটে ফেলে আসলে বিবেচনা করা যাবে না। 22 জন রাষ্ট্রপতির টেনিয়রে অনেক কিছু ঘটেছে যেগুলো ঠিক মানে সবগুলো সমান বা সমরূপ ছিল না। আচ্ছা, আমার প্রশ্ন হলো, প্রেসিডেন্ট পদটা তো সেম, বিগত 22 জনের ক্ষেত্রেও তারা রাষ্ট্রপতি ছিলেন, এখন যিনি আজকে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও রাষ্ট্রপতি হিসেবে আমাদের সংবিধানের একটা ফ্রেমওয়ার্ক আছে যে রাষ্ট্রপতি মানে তিনি এই করতে এখতিয়ারভুক্ত, এই তার দায়িত্ব, এই তার কর্তব্য। আমার মনে হয় এই হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিক তাই করবেন যা সংবিধান তাকে এলাউ করে, যে দায়িত্ব দিয়েছে। এর ব্যতিক্রমী বিপরীত কিছু করবেন না, সংবিধানের মধ্যে থেকে নিশ্চয়ই করবেন। ফলে এই জায়গায় জিনিসটা সুনির্দিষ্ট এবং বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতিকে আমাদের যখন রাষ্ট্রপতির ক্ষমতা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা বা সরকারের ক্ষমতা এবং এক ধরনের ভাগাভাগি, যেটা সাইফুল ভাই একটু ভারসাম্য সব কথা বলা হয়, এগুলো এক ধরনের খুবই বিভ্রান্তিকর আমি বলবো আলোচনা। কারণ এটা হলো আমাদের রাষ্ট্রীয় নেচার, আমাদের পলিটিক্যাল স্ট্রাকচারকে অনেকটা ঐতিহাসিক দৃষ্টিতে না বুঝার একটা প্রবণতা আমি অনেকের মধ্যে দেখেছি। আমাদের রাষ্ট্রটা, আমাদের সাংবিধানিক স্কিমটা কোন মডেলের? সারা পৃথিবীতে তো বাংলাদেশ একমাত্র রাষ্ট্র না, মডেল। হ্যাঁ, আমাদের মডেলটা কি? আমাদের মডেলটা হলো যে আমরা এখানে একটা মন্ত্রী পরিষদ এবং সংসদীয় সরকার পদ্ধতির সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছি, যেখানে সরকার নির্বাহী ক্ষমতার সকল কিছুর একক হবেন, পরিচালনাকারী হবেন। এখানে রাষ্ট্রপতি আলংকারিক হবেন, এইটাই এই মডেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সচেতন সিদ্ধান্ত। সমালোচনাটা সে কারণেই জুলাই সনদ ওনারা যখন করেন, সাইফুল হকরা, এই আলোচনাটা তো হয়েছে যে রাষ্ট্রপতিকে আমরা অলংকারিক অবস্থায় রাখবো নাকি তাকে কিছু ক্ষমতা দেব না, দেওয়া উচিত না। কেন দেওয়া উচিত না আমি বলি, এই জিনিসটা হিস্টোরিক্যালি এসেছে। আমরা যেন মনে না করি হঠাৎ করে আসমান থেকে একটা প্রবলেম পড়লো, আমরা এই সম্বন্ধে এর আগে কিছুই জানতাম না, হঠাৎ করে এটা সমাধান করতে হবে। 1950-এর দশকে পাকিস্তানে যখন গভর্নর এবং সংসদ একটা দ্বন্দ্ব তৈরি হলো, তখন 1953 সালের এপ্রিল মাসে গোলাম মোহাম্মদ জনগণের দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রীকে উনি স্যাক করে দিলেন। এটা হলো 1953 সালে। 1954 সালের অক্টোবরে যে মানে দেখেন প্রথম প্রধানমন্ত্রীকে স্যাক করে দিলেন, 1.5 বছরের মাথায় যে তিনি
পুরো সংসদকে চেক করে দিলেন। এই যে ক্ষমতার ভারসাম্যের কথার বা মডেলের জায়গায় বাংলাদেশের ক্ষমতা চলে, এরপরে তো পাকিস্তানের রাজনৈতিক মানে ইতিহাস সম্পূর্ণ বদলে গেল, মিলিটারি শাসন, আইয়ুব, ইয়াহিয়া সব মিলিয়ে এই ক্ষমতার ভারসাম্য এবং নির্বাহী বিভাগের ক্ষমতার মডেলগত বিষয়ে মানে যে এক্সপেরিমেন্ট হয়েছে, এই এক্সপেরিমেন্টের আলোকে আমার মনে হয় আমরা সংবিধানে যে সরকারের কাঠামো গ্রহণ করেছি সেখানে এই ক্ষমতা, নির্বাহী ক্ষমতাকে ভাগাভাগি করার একটা বড় বিপদ আছে। এবং আমাদের বর্তমান রাজনৈতিক যে ট্রেন্ড এবং রাজনৈতিক আলোচনা সমালোচনার যে ট্রেন্ড, এই ট্রেন্ডে ইতিহাসের অনুপস্থিতি আছে। আমরা মনে করছি যে এই মুহূর্তে নির্বাহী সরকারের হাতে ক্ষমতা বেশি আছে, এটাকে কেটে ছুটে ভাগ করে কিছু রাষ্ট্রপতি হাতে দিয়ে দাও, প্রধানমন্ত্রীকে একটু দুর্বল করে রাষ্ট্রপতিকে দিয়ে দাও। এইটা সমস্যা আরো বৃদ্ধি করবে, এটা সমস্যার সমাধান। এবং আমরা শেষ কথা এটাই বলে দিই, বর্তমানে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের যে শক্তিশালী যে সরকারি কাঠামো আমরা অর্জন করেছি বা আমরা যেটা দেখতে পাচ্ছি, এইটা অন্য আরেক সমস্যার সমাধান হিসেবে আমরা এটা গ্রহণ করেছিলাম। আচ্ছা, এখন আজকে এই জিনিসটাকে ডিসমেন্টেল করে অন্য কিছু করার এটা একটা ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাবে। আমরা সঠিক জিনিসকে সঠিকভাবে সমাধান না করে আমরা ভুল সমাধানের দিকে আমি প্রথমত আমরা একটা ওয়েস্টমিনস্টার গভর্নমেন্টে যে পার্লামেন্টের ইলেক্টেড পার্লামেন্ট, তারপরে সেটা প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে মন্ত্রিপরিষদ সরকার কাঠামো, এটাই বেসিক আইডিয়াটা। এটা এই আজকে ঐক্যমত কমিশনের যে আলোচনা, বহু বছর ধরে আলোচনা, সেটা কারণটা হচ্ছে আমাদের তিক্ত অভিজ্ঞতা। প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে ক্ষমতা কাঠামো অধিকাংশ ক্ষেত্রে বা একটা দীর্ঘ সময় জুড়ে এটা একটা প্রধানমন্ত্রীর একটা চরম কর্তৃত্ববাদী শাসনের জন্ম দিয়েছে বাংলাদেশে। নিকট অতীতে গত 3টা নির্বাচনে, বিশেষ করে আওয়ামী লীগের গত তিনটা নির্বাচনে বাস্তবে আমি তো শত বক্তৃতা করেছি, উপরে আল্লাহ, নিচে হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা। আমি তো শত বক্তৃতা করেছি দেশব্যাপী, আমি না, আমার প্রায় অসংখ্য রাজনৈতিক নেতা কর্মীরা করেছেন। এই অভিজ্ঞতা থেকে যে বাস্তবে আমাদের এখানে কি প্রধানমন্ত্রী হচ্ছেন মন্ত্রী পরিষদের উপরে এখনকার, কিন্তু প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের 1 নম্বর ব্যক্তি তো নন, কিন্তু 1 নম্বর ব্যক্তি না, তিনি তার উপরে, মানে হি ইজ টু ডিসাইড, হি ইজ টু কন্ট্রোল, হি ইজ টু ডিসাইড, হি ইজ টু সিলেক্ট তার ক্যাবিনেটে কারা হবে। বেসিক্যালি এটা আমরা অ্যাগ্রি করেছি। আমাদের এক্সপিরিয়েন্স থেকে কথাটা এসছে যে এইরকম একটা যে বেপরোয়া ক্ষমতা, যেটা প্রায়শই, এবং আবার কি হয়েছে, কাগজে কলমে আছে, যে কোনো মডার্ন ডেমোক্রেটিক স্টেটে আইন প্রণয়নী বিভাগ মানে পার্লামেন্ট এবং জুডিশিয়ারির সাথে এক্সিকিউটিভের একটা রেশনাল লজিক্যাল ভারসাম্য থাকবে। কিন্তু বাস্তবে আমি আগেরটা বাদও দিচ্ছি, গত 15-16 বছরে বাস্তবে নির্বাহী বিভাগের কর্তৃত্বে পরোক্ষভাবে সব কিছুকে নিয়ে আসা হয়েছে। সমস্ত আমার বিচার বিভাগ থেকে, এবং আপনি তো আইনের আদালতের লোক, আপনি নিশ্চয়ই আমার চেয়ে অনেক বেশি আপনার এক্সপেরিয়েন্স। গুরুত্বপূর্ণগুলো এই যে বেগম খালেদা জিয়ার এই যে পলিটিক্যাল জাজমেন্টগুলোর কথা বলছেন, যে মামলা, হ্যাঁ পলিটিক্যাল জাজমেন্টে 5 বছরটাকে যে 10 বছর করা হলো, এটা তার মানে কি গভর্নমেন্টের ডিজায়ারে, এটা তো একটা অবিশ্বাস্য ব্যাপার না? এরকম ওরা দেখতো যে সরকার কি দেখতে চায়। উচ্চ আদালতের এই যে তার মানে পুরো, তার মানে এটা হলো আপনি বিচারপতি যখন নিয়োগ দেন, বিচারপতির নিয়োগকর্তা যদি এক্সিকিউটিভ হয়ে থাকে, মানে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি, তাহলে বিচারপতিরা ইন্ডিপেন্ডেন্টলি তারা তাদের যে জাজমেন্ট, তাদের যে কনসিয়েন্স, তারা বিবেক বা প্রজ্ঞা তারা দেখাতে পারবেন কিনা। সংস্কারের কথাগুলো এই জায়গাগুলো থেকে এসছে যে আপনি প্রধানমন্ত্রীর ক্ষমতাকে নিশ্চয়ই আপনি লেজে ফেয়ার দেবার কোনো সুযোগ নাই, তাহলে তার একটা লিমিট থাকা দরকার। তারও একটা জবাবদিহিতার প্রশ্ন, তিনি পার্লামেন্টে কীভাবে জবাবদিহি করবেন এবং জনগণের কাছে কীভাবে করবেন। রাষ্ট্রপতির অফিসের সাথে তার ক্ষমতার কিছু প্রশ্নে, যেগুলো নির্বাহী ক্ষমতাকে গুরুতর কোনো কাটিল করবে না, সেটাও আলাপ আলোচনা করে রেশনালি কিভাবে করা যেতে পারে। এই আলোচনাতে গোটা সংস্কার আলোচনাটা কিন্তু মূলত এইখানে সংস্কার গোটা আলোচনাই হচ্ছে নির্বাহী বিভাগের সাথে অপরাপর সাংবিধানিক প্রতিষ্ঠান, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনসগুলো যাতে একটা ডেমোক্রেটিক একটা সম্পর্ক যাতে থাকে, এটাই সংস্কারের কিন্তু প্রধান আলোচনা। একটা বিরতির সময় বদিউর রহমান আপনার কাছে আসবো একটু পরেই, আর একটু ডিটেইল একটু বুঝতে চাইবো। বিরতির পরে আবারও স্বাগত কঠিন কথা সহজে। আজকে আমরা কথা বলছি পরিবর্তনের হাওয়া নিয়ে। আজকেই রাষ্ট্রপতি পদে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি শপথ পড়িয়েছেন 6 জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে। অর্থাৎ একটা পরিবর্তন সরকারের মধ্যে আমরা দেখছি, কিন্তু এই পরিবর্তনটা শেষ পর্যন্ত দেশের জন্য কতটা উপকার বয়ে আনছে বা আনবে সেটি নিয়ে আমরা কথা বলছি। আমাদের সঙ্গে আছেন সাবেক সচিব এবং রাজনৈতিক বিশ্লেষক বদিউর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল আরিফ খান। যারা বদিউর রহমান, আপনি দীর্ঘ কর্মজীবনে
সংবিধানে একাধিক রাষ্ট্রপতিকে, একাধিক প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে দেখেছেন, সেই অভিজ্ঞতা থেকে প্রশ্নটা যে এই যে দুজনই রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের কথা বলছেন, যে ক্ষমতা রাষ্ট্রপতি কম থাকার কারণে প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতাবান হয়ে ওঠেন, আপনাকে মনে হয় যে রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা দিয়ে দরকার? আপনার সংসদীয় পদ্ধতি যখন আপনি চালু করেছেন, সেখানে সরকারের স্থিতিশীলতার জন্য জি, প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি দরকার। রাষ্ট্রপতিকে আপনি সংবিধানে যে ক্ষমতা দিয়ে রাখছেন, যেমন মার্জনা করার, সেটা প্রধানমন্ত্রীর সুপারিশে গেলেও তিনি সেটা একটা ক্ষমতার অধিকারী। মওকুফ করা, বিরাম দেয়া, সেটা আছে। আর দুইটা ক্ষমতা তো রাষ্ট্রপতির একক, প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া। কেমন? সেই দুটো আছে। আপনি বাড়তি ক্ষমতা রাষ্ট্রপতিকে দিতে গেলে সংসদীয় পদ্ধতিতে অনেক সময় এটা স্থিতিশীলতা নষ্টের সম্ভাবনা থাকে। কারণ এই যে বিকল্প দ্বারা বা বদরুদ্দোজা চৌধুরী, ওনার ছেলেরা সহ যে সময় একটু ভিন্ন রকম কথাবার্তা শোনা যাচ্ছিল, সেই সময় বেগম জিয়া সংসদে একটা মিটিংয়ে, কার্যনির্বাহী কমিটির বৈঠকে একটু হিউমারাস হতে বললেন যে উইকেট কয়টা পড়তেছে। কেমন? আমি তো সেই মিটিংয়ে তখন এডিশনাল সেক্রেটারি হিসেবে ছিলাম। সমস্যাটা রাষ্ট্রপতির যেটুকু ক্ষমতা বাড়তি দিলে সেখানে প্রধানমন্ত্রী স্বেচ্ছাচারী হবে সেটা নয়, এটা বিবেচনার বিষয়, বিবেকের বিষয়। তিনি কতটুকু স্বেচ্ছাচারী হতে চান। এই যে বললেন বিচারপতিরা তাকিয়ে থাকে বা কোনটা করবে, শাস্তি 5 বছর থেকে 10 বছর বাড়িয়ে দেয়, সেটা তো প্রধানমন্ত্রীর ক্ষমতার দোষের বিষয় নয়। ওটা বিচারপতিদের বিচার করার যে সুবিবেচনা, সেটা নাই বিদায় হয়। কেমন? তো বিচারপতিরা যদি তার নিজের বিবেচনা অনুযায়ী, আইন অনুযায়ী বিচার না করেন, দলীয়করণের জন্য, দলীয় তুষ্টির জন্য সেভাবে লালায়িত হন, তাহলে আপনি ক্ষমতা যে দেখিয়ে নেন, লাভ হবে কি? প্রধানমন্ত্রী স্যার কিন্তু এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ বলেছেন, কারণ নিয়োগ সরকারি একটা ব্যবস্থা দিনে হতে পারে, কিন্তু বর্তমান ব্যবস্থায় একজন বিচারপতি, এবং সাইফুল ভাই যে উদাহরণ দিয়েছে যে বেগম খালেদা জিয়ার শাস্তি যেটা ট্রায়াল কোর্ট 5 বছর দিয়েছে, হাইকোর্ট সেটাকে ডাবল করে দিয়েছে। বর্তমান ব্যবস্থায় এমনকি একজন বিচারপতি নিয়োগ পাওয়ার পরে তার চাকরির গ্যারান্টি, তার বেতনের গ্যারান্টি, তার সুরক্ষার গ্যারান্টি সবকিছু সংবিধান দ্বারা সুরক্ষিত। ফলে তার কিন্তু পদোন্নতির প্রশ্ন না। একজন হাইকোর্টের বিচারপতির কিন্তু আর কোনো পদোন্নতি পাওয়ার কোনো নাই, কোনো সুযোগ নাই। হাইকোর্ট যে পদে সে জয়েন করবে সেই পদেই তার সবকিছু। ফলে এখানে কিন্তু তার বেতন কিন্তু সংরক্ষিত ফান্ড থেকে আসে, ঠিক আছে? তার নিয়োগ কিন্তু খুবই কঠিন প্রক্রিয়ায়, তার মানে চাকরি, মানে যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় সেটা খুব কঠিন প্রক্রিয়া হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মধ্য দিয়ে অথবা আগের নিয়ম অনুযায়ী সংসদের মধ্য দিয়ে। ফলে তার মানে চাকরির নিশ্চয়তা কিন্তু সুকঠিন। তারপরও কেন একজন বিচারপতি প্রধানমন্ত্রীকে খুশি করতে চায় বা সরকারকে খুশি করতে চায়? এই যে জীবাণু, এই যে খুশি করার জীবাণু স্যার, এই জীবাণু থেকে মুক্ত না হলে আপনি পৃথিবীর কোন সুরক্ষা দিয়ে তাকে আপনি যেখানে নেন ক্ষমতা, যদি এখন প্রধানমন্ত্রীর থেকে রাষ্ট্রপতির কাছে নেন, তাহলে তখন কি হবে? রাষ্ট্রপতিকে তুষ্ট করার জন্য অস্থির হয়ে যাবেন না? রাইট। যেমন একজন বিচারপতি যে বাইরে গেলেন সংসদের সাথে ক্ষমতার দ্বন্দ্বের পরে, আবার আসিবেও ফিরে বলে আসলেন না, এসকে সিনহা, হ্যাঁ, সুন্দর সিনহা। তো সেই সময় ওয়াহাব সাহেব সহ কতগুলো যাইয়া রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে তার বিরুদ্ধে কমপ্লেন করলেন না? লিখিত কেন করলেন? তাহলে সেখানে তাদের মগজের মধ্যে কি ঢুকছে সেটা হইতে পারে। আচ্ছা, আরেকটা দেখেন, বিচার বিভাগের আস্থাহীনতা কোথায় আসে? বিবেকের থেকে। যিনি সংবিধানের সংরক্ষক, সেই প্রধান বিচারপতি একজনকে আমরা চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে পেয়েছি না? হ্যাঁ, কার কথা বলছেন? প্রধান বিচারপতি সায়েম, প্রধান বিচারপতি, বাংলাদেশের প্রধান বিচারপতি যদি চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর প্রেসিডেন্ট হয়েছেন, উনি পদত্যাগ করে না, পদত্যাগ করে এসেছেন। হয়েছে তো, প্রথম হয়েছেন তো, পদত্যাগ পরেরটা প্রেসিডেন্ট হয়েছেন, কিন্তু হয়েছেন তো, সেই ইতিহাসে যান। তাহলে প্রধান বিচারপতি কিভাবে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হয়? না, কোনো চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হন নাই তো। চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর তার পদ ছিল, এটা পদত্যাগ করে, আচ্ছা, পদত্যাগ করে এসেছেন। আচ্ছা, আপনি পয়েন্টটা পরিষ্কার। তাহলে সেখানে যাওয়ার কথা না তো। আপনি বিচার বিভাগের ইতিহাসের সাথে বলে রাখি, খালেদ মোশাররফ যে পাল্টা কু করলেন,
পাল্টা কুয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্থায়ী পরিবর্তনটাই এটা যে রানিং প্রধান বিচারপতিকে তারা অনুরোধ করেছে যে স্যার আপনি দায়িত্ব নেন। এই দায়িত্ব নয়নের নেগোসিয়েশনে তিনি রাজি হয়েছেন জাস্টিস সায়েম, এবং তিনি পদত্যাগ করেছেন প্রথমে, তারপরে তিনি এসে দায়িত্ব নিয়েছেন। এবং সেটাও কিন্তু একটু বিচার বিভাগকে এক্ষেত্রে একটু রহম করি, বেশি দোষ না দিই, কারণ প্রধান না, আপনি এখন বিচার বিভাগে ভালো পদে আছেন, আপনাকে তো রং করতে হবে। কারণ ওই উদ্যোগটা বিচার বিভাগ থেকে আসে না, তার মানে বদিউর রহমান মার্শাল ল কর্তৃপক্ষই তাকে নিয়ে। যারা বদিউর রহমানের পয়েন্টটা আমি যদি বুঝে থাকি যে ব্যক্তির ইন্টেনশনটা হচ্ছে ব্যাপার, এখানে আপনি ওই পদ থেকে পদত্যাগ করে সিএমএলএ তে যাবেন কেন? কারণ এটা তো একটা বিরাট পদ, সংবিধানের সংরক্ষক। এই যে এবার কি করলো সুপ্পু সাহেব, রেফারেন্স তো প্রধান বিচারপতির কাছে পাঠাতে হয়, সুপ্রিম কোর্টে পাঠাইছে, তাহলে সেখানকার ক্ষমতাটা কত সংরক্ষিত, কত সুরক্ষিত। তো সেই জায়গায় আমাদের যিনি যান তার উপর নির্ভর করে কি হবেন। এটা প্রধানমন্ত্রীকে তুষ্ট করার জন্য যাবে না রাষ্ট্রপতিকে তুষ্ট করার জন্য যাবে, সেটা হইল আপনার দেখি যদি যেখানে স্বর্গে যায় তাও যদি ধান ভানবে আর কি, রাইট, সেটা হইলো ভিন্ন জিনিস। জনাব সাইফুল হক, আমরা একদম প্রায় শেষ পর্যায়ে, তো যে আলোচনাটা একটা কনক্লুশনে আসতে চাই। ধরেন রাষ্ট্রের এখন যে আমাদের যে চরিত্র, এইটাকে আপনি একইভাবে রেখে প্রেসিডেন্টের ক্ষমতা যদি বাড়ানো, তাতেও এই প্রধানমন্ত্রী কর্তৃত্বপরায়ণ হয়ে ওঠা, কিংবা রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিলে তখন রাষ্ট্রপতি কর্তৃত্বপরায়ণ হয়ে উঠবে কিনা, মানে এটা পলিটিক্যাল কালচারের সমস্যা কিনা আসলে। এই প্রসঙ্গে সাইফুল ভাইয়ের পর আমি একটু সময় দিয়েন, কারণ আমি আগের কথাটা শেষ করি। আচ্ছা, ঠিক আছে। না, আমি এখানে ব্যক্তির সদিচ্ছার চেয়ে আমি মনে করি প্রতিষ্ঠানগুলো যদি আমরা গড়ে তুলতে পারি, প্রতিষ্ঠান গড়ে তোলার সাথে প্রতিষ্ঠানের নির্বাহীরা তারা কিভাবে দায়িত্ব পাচ্ছেন, তারা কিভাবে ইলেক্ট হচ্ছেন, তারা কিভাবে নিয়োগ প্রাপ্ত হচ্ছেন, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমরা এবার নির্বাচন কমিশন, বিচার বিভাগ থেকে শুরু করে, মানে দুদক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সকল প্রতিষ্ঠানগুলো, আমরা অনেকগুলো রাজনৈতিক দল, আমরা বলেছি সরকারি দল এবং বিরোধী দল, সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল, এবং গুরুত্বপূর্ণ সেখানে রাষ্ট্রপতির প্রতিনিধি, উচ্চ আদালতের প্রতিনিধি, এক একটার এক এক রকম। তার মানে অনেকগুলো সংস্থার একটা গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা ডেমোক্রেটিক্যালি আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে বাছাই কমিটি হবে, নিয়োগ প্রক্রিয়াটা করা। আমি কথা বোঝাতে পারছি? যাতে কেবলমাত্র দলান্ধ বা দলীয় আনুগত্যের লোকেরা যাতে এসব গুরুত্বপূর্ণ পদে নিয়োগটা যেন প্রধানমন্ত্রীর একক কর্তৃত্বে না থাকে, আসতে না পারে। আচ্ছা, নির্বাহী বিভাগ যদি একক কর্তৃত্বে থাকে, তাহলে এই ইনস্টিটিউশনগুলো যেটা আপনি বললেন, যখন তারা বোঝে যে আমার নিয়োগের সাথে প্রধানমন্ত্রী বা সরকারি দলের তাদের ইচ্ছা অনিচ্ছা, তার সাথে আমার র্যাপোর্টটা কীরকম, এটা ডিপেন্ড করে, তখন তিনি ইন্ডিপেন্ডেন্টলি জাজমেন্টটা, তার পক্ষে প্রফেশনাল রোলটা অনেক সময় প্লে করা সম্ভব হয় না। মার্কিন যুক্তরাষ্ট্র এত বছর বা ভারত এত বছর কিভাবে এভাবে টিকে আছে ইনস্টিটিউশনসগুলোর জন্য। সেখানে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, এগুলো তাদের কম্পারেটিভ, তাদের যে নিউট্রালিটি এবং তাদের যে ইফেক্টিভনেস, সেটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র একটা রাষ্ট্রদূত বাংলাদেশে কে আসবে এখানে মার্কিন অ্যাম্বাসেডর হিসাবে, তাকে 2-3 দফা তাকে জবাবদিহি করে, তাকে সিনেটে শুনানি করে করে তারপরে তাকে এখানে আসতে হয়। আমি কথাকে বোঝাতে পারছি? তার মানে গুরুত্বপূর্ণ পদে নিয়োগের প্রক্রিয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ। নিয়োগের প্রক্রিয়াটা ডেমোক্রেটিক করা দরকার। নিয়োগের প্রক্রিয়াটা যদি একক কোনো জায়গার মধ্যে থাকে, তাহলে কিন্তু কখনোই যে জায়গা আপনি চান তার একটা ইন্ডিপেন্ডেন্ট, মানে বদিউর রহমানের শব্দটাই আবার নেই যে অর্থাৎ দলীয়করণটা, তার মানে আপনি কেবল বন্ধ করতে হবে। হ্যাঁ, ব্যক্তির সদিচ্ছা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু ব্যক্তির সদিচ্ছার উপরে কেবল আপনি কিন্তু পুরো জিনিসটা ছেড়ে দিয়ে কিন্তু মডার্ন কোন স্টেট কিন্তু চলবে না। আপনাকে প্রতিষ্ঠানটাকে আপনাকে বিল্ড আপ করতে হবে, তার অ্যাকাউন্টেবিলিটি, সেটা কিভাবে চলছে, তার জবাবদিহিতার জায়গাটা কি, সেই জায়গাটা করতে না পারলে আমরা কিন্তু এগোতে পারবো না। আমরা সবটাই মিলে আমরা একটা 21 শতাব্দীর উপযোগী, মানে আপনারা অন্তর্বর্তী সরকার 1.5 বছর যে শব্দটা সবচেয়ে বেশি উচ্চারণ করেছেন সংস্কার, মানে সংস্কারটা চাচ্ছেন। মানে আমি বলছি সংস্কারটা আগে দরকার। আমি প্রায় বলেছি রাজনীতিকদের মাথায় আগে সংস্কার দরকার। অন্য যত সংস্কার আছে না কেন, পলিটিশিয়ানদের মাথায় যদি সংস্কার না থাকে, তাদের মাথায় যদি সবকিছুকে কেন্দ্রীভূত করার এই দুর্বুদ্ধি যদি কাজ না করে, ক্ষমতার আমরা যে বিকেন্দ্রীকরণের প্রশ্ন বলি, এটা ছাড়া হবে না। কোন মডার্ন স্টেট সামনের দিকে এগোতে পারে না। একদম শেষ পর্যায়ে আরিফ খান, আপনার জন্য 1.5 মিনিট বরাদ্দ দুইটার জন্য। এক হলো যে আপনি আগে শেষ করতে পারেননি, দ্বিতীয়ত হলো সাইফুল হক বারবার যে জায়গাটা ফোকাস করছেন, আমি যেখানে কনভিন্স পার্সোনালি এখন মনে হচ্ছে যে ধরেন নিয়োগের ক্ষেত্রে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর ক্ষমতাটা আসলে একক, বলে সেই জায়গাটা একটা ভারসাম্য দরকার কিনা এটা। যে আচ্ছা, আমি এটা আগে বলি, দুই ভাগে বলবো। একটা হলো যে নির্বাহী ক্ষমতার
বিষয়ে যে একটা বিতর্ক চালু আছে, এই বিতর্কটা বা এটাকে যদি অসুখ বলে আমরা অভিহিত করি, এটার সবসময় একটা ভুল মলম সাজেস্ট করা হয়। আচ্ছা, ভুল জায়গায় ভুল ঔষধ এবং ভুল মলম ব্যবহার করা হচ্ছে। নির্বাহী সরকারের ক্ষমতায় হাত দেওয়া যাবে না, এটা সরকার পরিচালনার ক্ষেত্রে এক ব্যাপক তাহলে নিয়োগের সংকটের প্রক্রিয়াটা বিষয়। পরিবর্তন করতে হবে। না, নিয়োগও ঠিক আছে, কারণ নির্বাহী কর্তৃত্বেই নিয়োগ হতে হয়। এইটাকে কাটছাট করে রাষ্ট্রপতির সাথে ভাগাভাগি করা, আমাদের যে এক্সিস্টিং যে পলিটিক্যাল মডেল, এই মডেলের সাথে এটাকে আপনি খাপ খাওয়াতে পারবেন না। তবে হ্যাঁ, এটা সমাধান তো লাগবে। আমাদের প্রবলেম আছে, আমাদের এফিসিয়েন্সির অভাব আছে, আমাদের দক্ষতার অভাব আছে, দলীয়করণের আমাদের সমস্যা আছে, অস্বচ্ছতার সমস্যা আছে। আপনি আমি কেন বলি যে বাংলাদেশে রাজনৈতিক নির্বাহী ক্ষমতার সমাধান, ভাগাভাগি সমাধান হিসেবে কেন বারবার রাষ্ট্রপতির কথা 30 বলা হয়? সেকেন্ড। এর কারণ হলো এটা একটা রোমান্টিক বিভ্রান্তি। একবারও কি এই আলোচনায় আপনি শুনেছেন যে সংসদীয় কমিটি বলতে যে একটা ব্যবস্থা আছে, যেটা সংসদে আছে এবং কখনোই ওইভাবে ফাংশন করে নাই। সংসদীয় কমিটির তো একটা সার্বভৌম ক্ষমতা আছে, তারা জনগণের প্রতিনিধি। কেন সকল নিয়োগ, কেন রাষ্ট্রপতির কথা বলা হয় বারবার? এই যে বড় জায়গা, এটাকে আমি বলি রোমান্টিক বিভ্রান্তি। রাষ্ট্রের সমস্ত রাজনৈতিক কাজ মডেলটাকে না বুঝে সংসদ কেন্দ্রীভূত হলে এটার হয় না। ভুল জায়গায় ঔষধ, এটা রাষ্ট্রপতির সাথে ভাগাভাগি করা হবে না। একজন বিচারপতি, নির্বাচন কমিশনার, একজন দুদকের কমিশনারকে নিয়োগ দেওয়ার জন্য আপনি প্রয়োজন 3 ধাপে তার সম্পদের বিবরণী প্রকাশ, তার অতীতের কার্যক্রম প্রকাশ, তার নিজস্ব চরিত্রগত অ্যাসেসমেন্টের জন্য আপনি সম্পদের কমিটির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি রেজ করলেন। 3 ধাপের সেটা না করে যখন শুধু রাষ্ট্রপতির দিকে ঠেলে দেওয়া হয়, তখন বুঝতে হয় যে আমরা আসলে রাজনৈতিক ক্ষমতার প্রকৃতি বুঝতে পারছি। অনেক ধন্যবাদ।